আইন বিচার ব্যবস্থার যে সম্মানটা এখনো মানুষ করছে সেটা রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, এবং সেটা যদি তারা রক্ষা করতে না পারে, ব্যর্থ হয়, মানুষ অন্যভাবে বলবে। প্রার্থী হওয়ার অফার যদি আপনার কাছে আসে, কিভাবে দেখবেন পুরো বিষয়টি? আমার এই বয়সে স্বীকৃতি পাওয়ার কোনো জায়গা নেই। আমি এসেছি যে রাষ্ট্রের জন্য কাজ করবেন বলছেন ওরা, এবং করছেনও, তো আমি সেই জন্যই জয়েন করেছি। আমাদের পুরো জেনারেশনটা বাংলায় এখন তারা ভাতার উপরে বেঁচে রয়েছে। এটা ভাবতে পারো, উনি তো কয়েকদিন আগে, কিছুদিন আগে বলেন না যে বাংলায় কোনো বেকার নেই। তাহলে এই 14 লক্ষ না 15 লক্ষ মানুষ কেন লাইন দিচ্ছে? যখন বামফ্রন্ট সরকার বদলে গেল 2011-তে, এই মহিলা বছর খানেক চিৎকার করতেন এবং সমস্ত কিছুতে ছিল যে বামফ্রন্ট 1,80,000 কোটি টাকার ঋণ মাথায় দিয়ে গেছে। আর আজ 14 বছর পরে 7,80,000 কোটি টাকা। না, ওই 7,80,000 কোটি টাকাতে কনস্ট্রাকটিভ কাজ কি হয়েছে? কটা শিল্প হয়েছে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমার সঙ্গে যিনি এই মুহূর্তে আছেন, তিনি সদ্য বিজেপিতে যুক্ত হয়েছেন, যদিও তার পরিচয় কিন্তু অনেক বড়। এনএসজি কমান্ডার, আপনারা সকলেই তাকে চেনেন। দীর্ঘদিন দেশ সেবায় নিয়োজিত করেছিলেন নিজেকে। দীপাঞ্জন চক্রবর্তী। দাদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সকলের কৌতূহলী এক প্রশ্ন, দীপাঞ্জন চক্রবর্তী হঠাৎ করে রাজনীতিতে কেন এলো, কেন বিজেপিকে বেছে নিল? না, এটা যেমন অনেকটা সেই রকম যে হঠাৎ যদি তুমি জানতে পারলে কে কলকাতা অ্যাপোলো হসপিটালের সার্জিক্যাল ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে ডি কোম্পানি জয়েন করছে দাউদ ইব্রাহিমের সঙ্গে, তখন লোকে বলে, আরে আপনি ডাক্তার, আপনি দাউদ ইব্রাহিমের সঙ্গে জয়েন করছেন। আমি কি ভারতীয় জনতা পার্টি জয়েন করে অপরাধ করেছি? তা তো করিনি। ভারতবর্ষের বিশ্বের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, এবং তারা আজকে ভারতবর্ষের কোথায় রয়েছে সেটা মোটামুটি সবাই জানে। আমার জয়েন করার দুটো কারণ। একটা রাজনৈতিক দলের নাম বলো, তারা কতটা সেটা বিশ্বাস করে কি করে না সেগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু যারা ঘোষিতভাবে বলে যে নেশন ফার্স্ট, রাষ্ট্র সবার উপরে, তারপর সব কিছু, একটা রাজনৈতিক দলের কথা বলো, আমি তাদের নিয়ে চিন্তা ভাবনা করব। দ্বিতীয়ত, আমি ফোর্সের লোক। সব জিনিসে আমরা একটু ডিসিপ্লিন খুঁজি। তুমি আজকে আমাকে টাইম দিয়েছিলে 4টে, আমি 3:58 পৌঁছেছি, তুমি 5 মিনিট লেট পৌঁছেছো। কারণ ডিসিপ্লিনটা আমাদের জন্য সবার আগে, এবং ভারতীয় জনতা পার্টি তো একটা ডিসিপ্লিন পার্টি, এবং সেখানে তো ইটস নট লাইক তৃণমূল কংগ্রেস। আমি যদিও ওটাকে রাজনৈতিক দল মনেই করি না, ওটা একটা প্রাইভেট প্রপার্টির মতো ব্যাপার, এবং আমি বলি যে ওটা দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য দুর্বৃত্তদের দ্বারা কিছু দুর্বৃত্তের একটা প্ল্যাটফর্ম। ভারতীয় জনতা পার্টি তো তাই নয়। উড়িষ্যার মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, এবং সবার উপরে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি। 6 মাস আগেও কেউ নাম জানতো? এখানে ভাই ভাতিজাবাদ চলে না। যে এই রাজনৈতিক দলটি ভারতীয় জনতা পার্টির জন্য যারা কাজ করে, নিঃশব্দে যারা কাজ করে, ব্যাক এন্ডে কাজ করে, এবং যারা ওই রাষ্ট্র সর্বোপরি ওই নীতিতে বিশ্বাস করে কাজ করে, তাদের জন্য সেই স্বীকৃতির ব্যবস্থা রয়েছে। কারেক্ট? তো আমার এই বয়সে স্বীকৃতি পাওয়ার কোনো জায়গা নেই। আমি এসেছি যে রাষ্ট্রের জন্য কাজ করবেন বলছেন ওরা, এবং করছেনও, তো আমি সেই জন্যই জয়েন করেছি। দাদা, অনেকে বলবেন যে বিধানসভার প্রার্থী হচ্ছেন দীপাঞ্জন চক্রবর্তী, এটা ফ্যাক্ট যে আপনি ভালো রাজনীতি বোঝেন, দেশ বোঝেন, সমাজ বোঝেন, সময় বোঝেন। প্রার্থী হওয়ার অফার যদি আপনার কাছে আসে, কিভাবে দেখবেন পুরো বিষয়টি? না দেখো, প্রথমত আমি তো ফৌজি, আমাকে তো জিজ্ঞাসা করছে এর মধ্যে লোকে আপনি কোথা থেকে দাঁড়াবেন, হয়তো তুমিও জিজ্ঞাসা করবে। আমাদের আর্ম ফোর্সেসের লাইফে কোনোদিন এরকম হয়নি যে আমার সিনিয়র, আমার কর্নেল, আমার ব্রিগেডিয়ার বা আমার জেনারেল কেউ আমাকে বলছে যে তোমাকে অপশান দিচ্ছি, তুমি কাশ্মীরে এনকাউন্টার করবে যাবে, না মিজোরামে যাবে, না নাগাল্যান্ড যাবে। আমাদের তো অপশন হয় না। বা আমি গিয়ে তো বলতে পারি না, না বাবা আমি কাশ্মীরে এই সময় যাব না, প্রচণ্ড ঠান্ডা, আমাকে ঝাড়খণ্ডে দিন। হয় না, এবং আমরা ওটা মেনটেন করি। সো আমি এখনও তাই রয়েছি। আমি
বেঁচে থাকবো যতদিন, আর এই দলটিতে থাকবো, রাজনৈতিক দলে বিজেপিতে, ততদিন সেরকমই থাকবো। আমার কোনো প্রত্যাশা নেই, আমার কোনো জিজ্ঞাসা নেই। হ্যাঁ, এইটা জিজ্ঞাসা শুধু করবো যে আমাকে কি দায়িত্ব দিচ্ছেন, আমি কি কন্ট্রিবিউট করতে পারি। কোথায় নির্বাচনে দাঁড়ানো, ওটা আমার প্রায়োরিটিতে নেই, আমার লিস্টেই নেই। দাদা, আপনি যখন কাছে এসেছেন, ইডি সিবিআই নিয়ে প্রশ্ন করতেই হয় যে ধারাবাহিকভাবে আমাদের রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেরকমভাবে কাজকর্ম করছে। এক নম্বর প্রশ্ন, আপনি কতটা স্যাটিসফাই? এবং আপনি আইপ্যাক মামলাটা আজকেও সুপ্রিম কোর্টে যখন উঠলো, দেখলাম আমরা প্রায় 1 মাস পিছিয়ে গেল। মানে কোথাও গিয়ে হতাশা সাধারণ মানুষের মনে গ্রাস করছে। তো এটা এটা আমি বলতে বাধ্য, যদিও বিতর্কিত কথা, কে ভারতবর্ষের সাধারণ মানুষ বা বাংলার মানুষ, তাদের বোঝা উচিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে বিচারপতি, মহামান্য বিচারপতিদের নিয়োগ করা হয়, সেখানে কিন্তু না রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল বা কোনো রাজনৈতিক নেতা কারোর কোনো প্রভাব থাকে, ওখানে কলেজিয়ামের মাধ্যমে হয়। এটা পুরোপুরি আইন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যায়। এখন আমরা তো অভয়ার মামলা দেখেছি, আজকে শুধু আজকের কথা আসছে কেন? অভয়ার মামলা কিরমভাবে শেষ হয়ে গেল সেটা আমরা দেখেছি। এখন এটা তো সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলতে হয় যে এটা বিচার ব্যবস্থাকেই প্রমাণ করতে হবে। আজকের ভারতবর্ষে এখনো এত কিছুর পরেও যখন যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষটি, যার অন্যায়ের বিরুদ্ধে, ক্ষমতাশালীর বিরুদ্ধে বা প্রভাবশালীর বিরুদ্ধে লড়াই করবার ক্ষমতা থাকে না, সে একটা কথা বলে যে ভগবানের বিচার হবে, অথবা আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। এইটাকে রক্ষা করার, ভগবানের বিচার হবে, ভগবানের বিচারের ব্যাপারটা বা ভগবানের ওপর যে মানুষের আস্থা আছে সেই ব্যাপারটা ভগবান দেখুক। আর আইন বিচার ব্যবস্থার যে সম্মানটা এখনো মানুষ করছে, সেটা রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের, হাইকোর্টের। এবং সেটা যদি তারা রক্ষা করতে না পারে, ব্যর্থ হয়, মানুষ অন্যভাবে বলবে। দাদা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সো আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখেন? কারণ আপনি অ্যাক্টিভিটিগুলো অত্যন্ত ভালো বোঝেন বা দেখেছেন বিগত দিনে। ফলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন প্রশ্ন তোলেন, তখন তো পুরো বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ জাগবে। আহ, দেখুন, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, উনি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা আমার থেকে 1000 গুণ, লক্ষ গুণ ভালো বোঝেন, কোনো সন্দেহের জায়গা নেই। এবং তদন্তকারী সংস্থা, এজেন্সি এবং বিচার ব্যবস্থা কীরকম কোঅর্ডিনেশন হয়, তাতে কি প্রক্রিয়া এগোনো হয়, এটা উনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন। ঘটনাচক্রে এটা যে আমিও কেন্দ্রীয় এজেন্সিতে কাজ করেছি, বা আমার কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট। বিচার ব্যবস্থা বা এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো এজেন্সি নয়, ইটস এ কমপ্লিট ডিফারেন্ট, রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে যুক্ত। একটু তো অদ্ভুত লাগে, মানুষের প্রশ্ন জাগে মানুষের মনে যে ইডি যেখানে সারা ভারতবর্ষ জুড়ে সাকসেস রেট এরকম, এটা আমি একটা পরিসংখ্যান দিচ্ছি যে 2014 আগে এটা কিন্তু তৈরি হয়েছিল পিএমএলএ আর ইউপিএ সরকারে, এবং সেখানে 2014 আগে বছর 6-এর মধ্যে 2000 ইয়া 2002 পিএমএলএ বোধ হয়, ওই 8-10 বছরে ইডি 6-7 হাজার কোটি টাকা, 2 নম্বরই সেটা ওরা বাজেয়াপ্ত করেছিল। আর 14 থেকে 26, 12 বছরে 2,80,000 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। কিন্তু জানি না কোথায় গিয়ে, একটা ক্রিকেটে একটা খুব মজাদার ব্যাপার হতো, বলা হতো ওই সুনীল গাভাস্করদের আমলে, যে একজন ব্যাটসম্যান কত বড় ব্যাটসম্যান, তার পরীক্ষা হয় পাকিস্তানের ফয়সালাবাদে, পাকিস্তানের আম্পায়ারদের, তখন নিরপেক্ষ আম্পায়ার ছিল না, পাকিস্তানের আম্পায়ারদের সামনে ব্যাটিং করা। যেমন খারাপ পিচ তেমন আম্পায়ার। তো আমি জানি না ইডি বা সিবিআই এর জন্য কোনো ফয়সালাবাদের পিচ রয়েছে কিনা বাংলায়, বা আম্পায়ার কেরম রয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। তবে এটা কিন্তু বিচার ব্যবস্থার দায়িত্ব। যদি মনে হয় যে তদন্তকারী সংস্থা বা তদন্তকারী অফিসার সে তার দায়িত্ব পালন করছে না, তার ব্যবস্থা নেওয়াটা তো এদের কাজ, কারণ জনস্বার্থ জড়িয়ে রয়েছে। 2026-এর নির্বাচন, প্রায় 2 মাস বাদে নির্বাচন। আপনার এক্সপেকটেশন কী থাকবে? এবং তৃণমূল সরকার যেভাবে ভাতা ফের দিল, আপনার কি মনে হয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলকে হারানোর জায়গাতে পৌঁছেছে বা পৌঁছবে? দেখো, রাজনৈতিক দল, আমি তো আমার রাজনৈতিক দলে যোগদানের অভিজ্ঞতা একদিন, 24 ঘন্টা।
আমি বিশ্বাস করি যে এই সরকার পাল্টানো বা পরিবর্তন আনা এটা রাজনৈতিক দল করে না, এটা করে মানুষ। রাজনৈতিক দল ওটাকে একটা সংঘবদ্ধ রূপ দেয়, কিন্তু মানুষ চায়। কজন ভেবেছিল বলো তো 2011-তে বাম সরকার উল্টে যাবে? এই যখন এটা ভাবনাটা শুরু করে না শাসক যে আমি তো 300 বছর থাকবো, তখনই তলে তলে যে যারা ফ্লোটিং ভোটার, যারা সাইলেন্ট মেজরিটি, যারা রাস্তায় নামবে না, মিছিল করবে না, যারা তোমার সঙ্গে কোনো রকম পাবলিক প্লেসে কথা বলবে, মতামত চাইবে, দেবে না, তারাই কিন্তু সিদ্ধান্তটা নেয়। এবং যতটুকু মনে হচ্ছে মানুষের সঙ্গে কথা বলে যে সেই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। তাহলে বাংলার কি অবস্থা আজকে? আমি যদি অর্থনৈতিক নিয়ে আমি যদি কম্প্যারিজন করতে থাকি, তোমরা শুনে অবাক হয়ে যাবে। আমার এটা ব্যক্তিগত মতামত, আমি নিশ্চিতভাবে আমাদের বিজেপির নেতৃবৃন্দ যারা সিনিয়ররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কারণ রাজনীতির অভিজ্ঞতা, রাজনীতির চিন্তন, সেই সব ব্যাপারে তারা আমার থেকে 1000 গুণ এগিয়ে আছেন, 10,000 কিলোমিটার এগিয়ে আছেন। আমি আমার সাজেশনটা এই দেব যে আমাদের না অর্থনীতির এই ব্যাপারটাকে ফোকাস করতে হবে। যে এই সরকার, তৃণমূলের সরকার, গত 15 বছরে আমরা দেখেছি, আমরা শুনেছি যারা হিউম্যান ট্রাফিকিং হয় শুনেছি, বা হিউম্যান অর্গান ট্রাফিকিং হয়, কে মানুষকে ধোকা দিয়ে মানুষের কিডনি লিভার কেটে বেচে দিচ্ছে। সেটা ভয়ঙ্কর অপরাধ, ফাঁসি হওয়া উচিত। এই সরকার তার থেকেও বড় ভয়ঙ্কর জিনিস করছে। তারা মানুষের স্বপ্ন, বিচার ব্যবস্থা বা স্বপ্ন বা ইচ্ছা আগে যাওয়ার, সেটাকে বেচে দিয়েছে। আমাদের পুরো জেনারেশনটা বাংলায় এখন তারা ভাতার উপরে বেঁচে রয়েছে। এটা ভাবতে পারো, উনি তো কয়েকদিন আগে, কিছুদিন আগে বলেন না যে বাংলায় কোনো বেকার নেই। তাহলে এই 14 লক্ষ না 15 লক্ষ মানুষ কেন লাইন দিচ্ছে দুদিনে? আমি সারা ভারতবর্ষ তো ঘুরি, 38 বছর বাংলার বাইরে, বাংলার এক একটা সাব ডিভিশনের খবর রাখি। আমি ভারতবর্ষের কোথাও, এটা স্বপ্নে ভাবা যায় না যে 14 লক্ষ বেকার, তারা 1,500 টাকা ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, 10 ঘন্টা অসুস্থ হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। ভাতা দেওয়া হয়নি এখনো। উনি খুব ভালো করে জানেন যে উনি ভাতা দিতে পারবেন না। আজকে এটা বাংলার ছেলেদের তো বুঝতে হবে, ছেলে মেয়েদের, তাদের ইয়াং জেনারেশনকে বুঝতে হবে। আমি জানি তোমার টিম মেম্বাররা, তুমি নিজেও জানো নিশ্চয়ই। এই গত সপ্তাহে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছে, এবং আনন্দবাজার পত্রিকা যে তৃণমূলের সমর্থক বা কী সব চাটা টাটা বলে, আমি সেগুলো বলছি না, হাজারো শতাব্দী পুরনো, কিন্তু এটা তো ঘটনা। খবরটা আমি স্ক্রিনশট লিখেছি, কেউ চ্যালেঞ্জ করলে দেখাবো। পিএইচই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যারা এই পানীয় জলের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা, মানুষের বাড়িতে জল পৌঁছানো, সুয়ারেজ, ড্রেনেজ সিস্টেম, এই যে জানো, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, তাদের কন্ট্রাক্টররা স্ট্রাইকে রয়েছে, তারা কাজ করছে না। এটা কোনো খবরের কাগজে দেখাচ্ছে না। কেন না? তারা বলছে 3 বছর ধরে তাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। এবং আনন্দবাজারের খবরে রয়েছে শুধুমাত্র হাওড়া আর হুগলি, শুধু এই দুটো জেলাতে 720 কোটি টাকায়, রিপিট, 720 কোটি টাকা 3 বছর ধরে পিএইচির কন্ট্রাক্টরদের সরকার দিতে পারছে না, সরকার দেউলিয়া। দেখুন, এই 14 লক্ষ 15 লক্ষ লোককে উনি কি ভাতা দেবেন? হিসাব করো তো। এখন প্রায় 7,80,000 কোটি টাকার ঋণে বাংলা পড়ে রয়েছে। যখন বামফ্রন্ট সরকার বদলে গেল 2011-তে, এই মহিলা বছর খানেক চিৎকার করতেন, এবং সমস্ত কিছুতে ছিল যে বামফ্রন্ট 1,80,000 কোটি টাকার ঋণ মাথায় দিয়ে গেছে। আর আজ 14 বছর পরে 7,80,000 কোটি টাকা। না, ওই 7,80,000 কোটি টাকাতে কনস্ট্রাকটিভ কাজ কি হয়েছে? কটা শিল্প হয়েছে? আমার মনে হয় ওই ভদ্রমহিলা আছেন কি, রচনা না কবিতা সামথিং, মনেও থাকে না এসব নাম। তো উনি তো, একমাত্র উনি ছাড়া কেউ শিল্প দেখতে পেয়েছে? কারখানার চিমনি। তো এই 7,80,000 কোটি টাকা কোথায় গেল? না, মজার, আমি তোমার একটা কম্পারিজন দিই। আমার মনে হয় রাজনীতিতে না, ওই পার্সোনাল টার্গেট করা বা
জিহাদি সন্ত্রাসী কার্যকলাপে, সেটা তো আমরা জানি। উনি জিহাদের সঙ্গে যুক্ত, উনি মুসলিম মৌলবাদ তোষণ করে, এগুলো তো আমরা জানি, নতুন কথা না। এটা মানুষকে বোঝাতে হবে। আমি যে রাজ্যে এখন থাকি, মহারাষ্ট্র, তাদের দেনা হচ্ছে 7,20,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে। পশ্চিমবঙ্গের 7,80,000 কোটি টাকা। এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 2025-26 অর্থবর্ষে মহারাষ্ট্রে এসেছে 48 লক্ষ কোটি টাকায়। রিপিট, 48 লক্ষ কোটি টাকা। আর আমাদের পশ্চিমবঙ্গে 15,000 কোটি টাকা। তো যে রাজ্য 15,000 কোটি টাকা নিবেশ আনতে পারে, তার জন্য 7,80,000 কোটি টাকা ঋণ, প্রতিটি শিশু বাংলায় জন্ম নিচ্ছে 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে। তো এটা তো বদলাতে হবে, আমরা এই পরিবর্তনটা চাই। অবশ্যই প্রশ্ন অনেক, উত্তর দীপাঞ্জন দা বলছেন 2026-এ কেউ দিতে পারে না, শুধু মানুষ পারে। 2011-তেও মানুষ জবাব দিয়েছে, 2026-এও হয়তো জবাবের প্রতীক্ষায় বাংলা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা, ধন্যবাদ আপনাদেরও।